লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরু, অন্তত ৯৫ জনের প্রাণহানি। থাইল্যান্ডে স্কুল বাস দুর্ঘটনায় ৩ শিক্ষক সহ ২২ শিশু নিহত। এবং সব ধরনের পণ্যের মূল্য হ্রাসে রেকর্ড করল শ্রীলঙ্কা। এটি নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। লেবানন সীমান্তে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল বাহিনী। মঙ্গলবার অভিযান চালানোর ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এই হামলা শুরু করে তেল আবিব। সোমবারও হামলায় অন্তত ৯৫ জন প্রাণ হারান। তবে এখন পর্যন্ত এর কোনো প্রতিক্রিয়া জানায়নি হিজবুল্লাহ। আরও জানাচ্ছেন রায়হান মুন্সি। লেবাননের সীমান্তবর্তী শহর রেমিসে দফায় দফায় বোমা হামলায় আলোকিত হয়ে ওঠে রাতের আকাশ। মঙ্গলবার দেশটিতে স্থল অভিযান চালানোর ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা যেতে না যেতেই ভোর থেকে সীমান্তবর্তী কয়েকটি গ্রামে এই সেনা অভিযান শুরু করেছে ইসরায়েল বাহিনী। এক বিবৃতিতে তেল আবিব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় থাকা হিজবুল্লাহর নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে টার্গেট করে সীমিত পরিসরে এই অভিযান চালানো হচ্ছে। হামলার আগে বাসিন্দাদের এলাকা ছাড়তেও নির্দেশ দেয় ইসরায়েল। তবে কোনোভাবেই তারা কোনো ধরনের যানবাহন ব্যবহার করতে পারবে না বলে উল্লেখ করা হয়। এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র। অঞ্চলটিতে উত্তেজনা কমাতে ও ইসরায়েল, লেবানন ও ফিলিস্তিনি নাগরিকদের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করতে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে যুক্তরাষ্ট্র কাজ করছে বলে জানান তিনি। তবে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে বলে বরাবরের মতো আবারও ইসরায়েলের পক্ষে সাফাই গান মিলার। We support Israel's right to defend itself against terrorism. অন্যদিকে ইসরায়েল মধ্যপ্রাচ্যের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম বলে ইরানকে সতর্ক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আক্রান্ত হলে ইরানকেও ছাড় দেয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে ইসরায়েলি হামলার পাল্টা প্রতিরোধের ঘোষণা দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর উপপ্রধান নাইম কাসেম। একই সঙ্গে সংগঠনের নতুন প্রধান নিয়োগের ব্যাপারে প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি। গত কয়েকদিন ধরে লেবাননে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। গত 2 সপ্তাহ থেকে চলা একের পর এক ইসরায়েলের হামলায় অন্তত 7 শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 19 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। সোমবার মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনী হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতের সংখ্যা নিশ্চিত করেছে গাজার আল আকসা হাসপাতাল কর্তৃপক্ষ। হামলায় নিহতদের দেহ ক্ষত বিক্ষত হওয়ায় কিছু মরদেহ শনাক্ত করতে বেগ পেতে হচ্ছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন অনেকেই, তাদেরকে উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। এদিকে গাজার পূর্বাঞ্চলে তুফা এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 6 ফিলিস্তিনি নিহত হয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম AP জানায়, লেবাননে হামলার পর গাজা থেকে দৃষ্টি সরে গেলেও উপত্যকাটিতে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের অদূরে একটি স্কুল বাস দুর্ঘটনায় 3 শিক্ষক সহ অন্তত 22 শিশুর প্রাণহানি ঘটেছে। দেশটির পরিবহন মন্ত্রণালয় জানায়, উথাই থানি প্রদেশ থেকে শিক্ষা সফর শেষে রাজধানী ব্যাংকক ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে যায়। বাসটি থেকে 16টি শিশু ও 3 জন শিক্ষককে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও অন্তত 22 শিশু ও 3 শিক্ষককে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শেষ খবর পাওয়া পর্যন্ত 10টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এবং অত্যন্ত তাপের কারণে উদ্ধারকারীরা তাৎক্ষণিকভাবে বাসটির ভেতরে প্রবেশ করতে পারেননি। স্কুল বাসটি CNG চালিত ছিল বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো।
সব ধরনের পণ্যের মূল্য হ্রাসের রেকর্ড করল অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কা। গত সেপ্টেম্বর মাসে দেশটিতে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল মাত্র 0.5%। ফলে ওই মাস থেকে শ্রীলঙ্কায় হ্রাস পেতে শুরু করেছে সব ধরনের পণ্যের দাম এবং এখনও অব্যাহত রয়েছে সেই ধারা। এর আগে সর্বশেষ মূল্যস্ফীতির এমন নেতিবাচক হার দেখা গিয়েছিল 1995 সালে। ওই বছর শ্রীলঙ্কায় মূল্যস্ফীতির হার নেমে গিয়েছিল 0.9%। তার আগে 1985 সালে এই হার নেমেছিল 2.1%। সেই হিসেবে বর্তমানে মূল্যস্ফীতির যে হার তা নিশ্চিতভাবেই 1948 সালে ব্রিটিশ উপনিবেশিক শাসনের পর শ্রীলঙ্কায় গত 76 বছরের ইতিহাসে এই প্রথম। অথচ মাত্র 2 বছর আগে 2022 সালে শ্রীলঙ্কার মূল্যস্ফীতির হার পৌঁছেছিল 69.80-তে। খাদ্য, জ্বালানি, ঔষধের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে আক্ষরিক অর্থেই আগুন ধরে গিয়েছিল। সেখান থেকে মাত্র 2 বছরের মধ্যে অসাধারণ সাফল্যের সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করল দেশটির সরকার। সরকারি রিজার্ভের অর্থ অপব্যয় এবং করোনা মহামারীর জেরে 2021 সালের মাঝামাঝি সময়ে ডলারের মজুদ তলানিতে ঠেকে যায় শ্রীলঙ্কার। ফলে নজিরবিহীন অর্থনৈতিক সংকটে পড়ে দেশটি। নেপালে ভয়াবহ বন্যায় এ পর্যন্ত মৃতের সংখ্যা 209 জনে দাঁড়িয়েছে। প্রত্যন্ত এলাকাগুলোতে এখনো বহু মানুষ নিখোঁজ থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। টানা কয়েকদিন ধরে চলমান প্রবল বর্ষণ ও তার জেরে সৃষ্ট পাহাড়ি ঢলের জেরে গত 26 সেপ্টেম্বর থেকে নেপালে বিশাল এলাকা জুড়ে শুরু হয় বন্যা। এই দুর্যোগকে আরও তীব্র করে তুলেছে বিভিন্ন এলাকায় একের পর এক ভূমিধস। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নেপালের মধ্য ও পূর্বাঞ্চলীয় জেলাগুলো। জাতীয় দৈনিক কাঠমান্ডু পোস্ট বলছে, বন্যা ও ভূমিধসের জেরে নেপালের বিশাল অঞ্চল জুড়ে মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেক মহাসড়ক ও রাস্তায় চলাচল ব্যাহত হয়েছে। সেই সঙ্গে চাপা পড়েছে বা ভেসে গেছে শত শত বাড়ি ও সেতু। বাস্তুচ্যুত হয়েছে শত শত পরিবার। সড়ক বন্ধ হয়ে যাওয়ার কারণে বিভিন্ন স্থানে আটকা পড়েছেন কয়েক হাজার যাত্রী। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড দেখছেন। সময় হলো বিরতিতে যাবার। ফিরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। রুশ সেনাবাহিনীর কলেবর বাড়ানোর আদেশ পুতিনের। ধর্মঘটে যুক্তরাষ্ট্রের 14টি বন্দরের কয়েক হাজার শ্রমিক। বিরতির পর আমন্ত্রণ, দেখছেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। রাশিয়ার সেনাবাহিনীতে আরও লক্ষাধিক সেনা সদস্য নিয়োগের আদেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার প্রকাশিত ক্রেমলিনের এক ফরমানে নতুন সেনা নিয়োগের এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 1 অক্টোবর থেকে সেনা নিয়োগ শুরু হবে, যা চলবে বছরের শেষ পর্যন্ত। দেশটির সরকারি পত্রিকা রেসেস্কায়া গাজেটাতে প্রকাশিত ওই ডিক্রিতে বলা হয়েছে, ফেডারেল আইন অনুসারে রিজার্ভ সেনা সদস্য নয় এমন 18 থেকে 30 বছর বয়সীদের মধ্য থেকে নতুন করে 1,33,000 জনকে নিয়োগ দেওয়া হবে। এর আগে 2022 সালে ইউক্রেনে হামলা শুরুর পর সেপ্টেম্বরে 1,80,000 সেনা নিয়োগের নির্দেশ দিয়েছিলেন পুতিন। এতে 15 লাখ সক্রিয় সেনাবাহিনীতে পরিণত হয় রুশ বাহিনী। নতুন সেনা নিয়োগের মাধ্যমে চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীতে পরিণত হতে যাচ্ছে রুশ বাহিনী। চীনের সাংহাইয়ে একটি সুপারমার্কেটে ছুরি হামলায় 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 15 জন। স্থানীয় সময় সোমবার রাতে এক ব্যক্তি ওই সুপারমার্কেটের ভেতরে ছুরি নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে ঘটনাস্থলে আহত হন 18 জন। আহতদের হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা 3 জনকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার চীনের বার্তা সংস্থা সিনহুয়া এই তথ্য জানায়। পুলিশ ঘটনাস্থল থেকে লিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, অর্থনৈতিক অসন্তোষের কারণে ব্যক্তিগত ক্ষোভ থেকেই এই হামলা চালিয়েছেন তিনি। এ ব্যাপারে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। চীনে কঠিনভাবে আগ্নেয়াস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ করা হয়। গত কয়েক মাসে দেশটিতে বেশ কয়েকটি ছুরি হামলার ঘটনা ঘটেছে। Authorities have noted that attacks with children frequently targeted
আবারও বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব ও উপসাগরীয় উপকূল বরাবর 14টি বন্দরের হাজার হাজার কর্মী অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে অংশ নিয়েছেন। গত 50 বছরের মধ্যে এই প্রথম বিভিন্ন দাবির প্রেক্ষিতে বন্দর শ্রমিকরা ধর্মঘটে অংশ নিচ্ছেন। বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি জানায়, বন্দর শ্রমিকদের সংগঠন ইন্টারন্যাশনাল লংশরম্যানস অ্যাসোসিয়েশনের সদস্যরা মঙ্গলবার থেকে ধর্মঘট শুরু করেছেন। বন্দর শ্রমিকদের ধর্মঘটের কারণে প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে মার্কিন অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। পরবর্তী 80 দিনের জন্য এই ধর্মঘটের ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, তবে তিনি তা করবেন না বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে। USMX নামে পরিচিত ইউএস ম্যারিটাইম অ্যালায়েন্স জানায়, কন্টেনার ওঠানামার কাজে নিয়োজিত 25,000 কর্মীর কল্যাণে শিপিং ফার্ম ও পোর্ট অ্যাসোসিয়েশনের মধ্যে 6 বছরের একটি চুক্তি নিয়ে লড়াই চলছে। দুপক্ষের মধ্যে রফা না হওয়ায় এই ধর্মঘটের ডাক দেন বন্দর শ্রমিকরা। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনে তৃতীয় ও শেষ দফার ভোট গ্রহণ চলছে সকাল থেকে। সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট গ্রহণ হবে জম্মু ডিভিশনের 24 ও কাশ্মীর উপত্যকার 16 আসনে। 3 দফার এই ভোটের শেষ পর্বেই আসনের সংখ্যা সবচেয়ে বেশি, মোট 40টি। মঙ্গলবার সকাল 9টা পর্যন্ত এ কেন্দ্রগুলোয় ভোট পড়েছে গড়ে 11.60%। মনে করা হচ্ছে তৃতীয় দফাতেই সবচেয়ে বেশি ভোট পড়বে। তৎকালীন পশ্চিম পাকিস্তান থেকে চলে আসা উদ্বাস্তুরা এই প্রথম ভোটদানের অধিকার পেয়েছেন বলেই এই দফায় বেশি ভোট পড়বে বলে ধারণা করা হচ্ছে। 2019 সালের 5 আগস্ট সংবিধানের 370 অনুচ্ছেদ খারিজ হওয়ার পর এই উদ্বাস্তুদের ভোটদানের অধিকার দেওয়া হয়। বিজেপি এই উদ্বাস্তুদের ভোট পাবে বলে মনে করছে। শেষ দফায় মোট ভোটার প্রায় 40 লাখ। এবারের ভোটের বিশেষত্ব বিপুল সংখ্যায় স্বতন্ত্র প্রার্থীর উপস্থিতি। এই স্বতন্ত্রদের মধ্যে রয়েছে নিষিদ্ধ জামায়াতে ইসলামী ও বিচ্ছিন্নতাবাদী বলে চিহ্নিত বারামুল্লা থেকে লোকসভায় নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার রশিদের তৈরি আওয়ামী ইত্তেহাদ পার্টির প্রার্থীরা। শেষ করব অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তবে তার আগে এক নজরে জানিয়ে দেব শিরোনামগুলো। লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরু, অন্তত 95 জনের প্রাণহানি। থাইল্যান্ডে স্কুল বাস দুর্ঘটনায় 3 শিক্ষক সহ 22 শিশু নিহত। সব ধরনের পণ্যের মূল্য হ্রাসের রেকর্ড করল শ্রীলঙ্কা। রুশ সেনাবাহিনীর কলেবর বাড়ানোর আদেশ পুতিনের। এবং ধর্মঘটে যুক্তরাষ্ট্রের 14টি বন্দরের কয়েক হাজার শ্রমিক। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ছিল পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।